অনেকদিন পর ঢাকার বন্দি জীবন ছেড়ে একটু বৃহৎ প্রকৃতিতে আসলাম। এই প্রকৃতি তো আমাদের একমাত্র বন্ধু। তো এই বন্ধুর কাছে এসে আরেকজন বন্ধুর কথা মনে পড়ে গেল। এমনিতে আমার জীবনে বন্ধুর সংখ্যা খুব কম, একজনই। তো একদিন ওর সাথে কোনো যোগাযোগ নাই। অনেক গল্প হতো ওর সাথে, অনেক স্বপ্ন শেয়ার হতো, অনেক কিছু। তো বন্ধুর নামটা নাই বলি। তো বন্ধু ছিল একজন মোটামুটি নাম করা একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, একটু পাগল কিসিমের, একটু সুফি কিসিমের। তো ওকে অনেকদিন দেখি না। তো এই নেশার আমাদের একমাত্র বন্ধু, সেই বন্ধুর কাছে এসে সেই বন্ধুর কথা মনে পড়ে গেল। তো বন্ধুর একটা গল্প সে অনেকদিন আগে আমাকে বলছিল। তো সেইটার একটু নস্টালজিক একটা জার্নি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার সেই পাগল ফ্রেন্ড একদিন ফোন দিল। তো ও তার আগে ওর সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, প্রায় 6 মাস, 1 বছরের মতো, অলমোস্ট 1 বছর হয়ে গেছিল। তো মাঝে মধ্যে উদয় হয়ে যেত, আমিও ডিস্টার্ব করতাম না, ফোন দিতাম না, কারণ আমি জানি ও কোথাও আছে। আসার পর আবার ওর সাথে অনেক গল্প হবে, পাহাড়ের গল্প, নদীর গল্প, সমুদ্রের গল্প, নক্ষত্রের গল্প, whatever। তারপর ফোনটাতে একটু এক্সাইটেড ছিলাম। ওই দিন বৃষ্টি বৃষ্টি ছিল, বৃষ্টি হচ্ছে আপনার নিম্নচাপ ছিল। ওই যখন ওই ধরেন 3 নম্বর বা 4 নম্বর বা 5 নম্বর এরকম বিপদ সংকেত থাকে, ওরকম একটা সিচুয়েশন। ঢাকা শহরে অলমোস্ট, তখন আমি আজিমপুরে থাকতাম, ঢাকা শহরে অলমোস্ট ধরেন পানি উঠে যাওয়ার মতো অবস্থা, রাস্তায় পানি পারাতে হচ্ছে। পুরান ঢাকার অবস্থাও বেশ, মানে অবস্থা সংকটাপন্ন, এরকম অবস্থা। তো আমাকে বললো যায় নদী দেখবো, খুব সুন্দর একটা নদী। জাস্ট নদীটার নাম বলতে ইয়েস, পদ্মা। পদ্মা এবং ইছামতি নদীর একটা মোহনা। তো ও নাকি এখানে আসছে। তো আমাকে ফোন দিয়ে বললো চলে আয়। আচ্ছা ঠিক আছে। ওই দিন বললাম যে তার পরের দিন আসি, তো স্টে কর। তখন ও বলতেছে না সরকার, না আজকেই আয়, কালকে এই জিনিস পাবো না। আচ্ছা ঠিক আছে, ওকে দিচ্ছি। তখন অলমোস্ট লাঞ্চের পর সময় আমি ঢাকার থেকে রওনা দিলাম। আমি জানি পাগলটাকে কোনোভাবেই থামানো যাবে না। তো তারপরে যে গল্পটা আমি এই মানে এক্সপিডিশনে অ্যাটেন্ড করতে পারি নাই, ওর সাথে কথা হয়েছিল পরে, সেটা পরে আসতেছি। মানে ওর বরাদ দিয়ে বলি, গল্পটা এরকম। তো অনেকদিন পর নদী ভ্রমণে আসলাম। নদীতে আসার পর থেকেই বৃষ্টি, অনেক সুন্দর একটা ল্যান্ডস্কেপ। মানে ঠিক টিপিক্যাল বাঙালি নদীর থেকে একটু আলাদা, বাঙালি নদীর মতো সুন্দর, কিন্তু আরেকটু আলাদা। কি জানি একটা আছে, একজন মানে একদম অপার্থিব একটা স্বর্গীয় একটা অনুভূতি এরকম। তো হাঁটতেছি হাঁটতেছি। তো ওই ট্যুরটা ছিল সাতক্ষীরা থেকে আসার পরে, এই ঢাকা রোডেই করে আর কি। তো যাচ্ছি, প্রচন্ড বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে ক্যামেরাগুলি প্রথম দিকে সেট করার চেষ্টা ছিল। লেন্স মোটামুটি 2টা বা 3টার মতো ক্যামেরা ছিল। তো একটা সময় মনে হলো ইনশাল্লাহ ক্যামেরা কিছু হবে না, যাই দেখি কি হয়। তো সে ইছামতির একটা ছোট্ট প্রবাহমান জলধারা ছিল, খালে বলতে পারেন বা ছোট নদী। সেখান দিয়ে যাচ্ছি, হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি। তো পাশে একটা স্কুল, সুন্দর অনেক বড় একটা তরুণ গাছ, শেপটা অনেকটা বট গাছের মতো। যাচ্ছি, এই বৃষ্টি হচ্ছে, তারপরে ক্লিক নিচ্ছি, ভালো ভালো লাগতেছে। তো হঠাৎ করে কেমন জানি একটা ওই বৃষ্টির মধ্যে একটা গরমের একটা অনুভূতি, তীব্র গরম, তীব্র গরম না, জাস্ট একটা গরমের একটা বেশ কষ্টদায়ক একটা অনুভূতি। যাচ্ছি, তো হঠাৎ করে সবকিছু মানে স্টাক হয়ে যাচ্ছে। অনেক দূর থেকে দেখতেছিলাম বাঁশ বাঁশ ক্যারি করে এই নদীর দিকে। অনেক সময় এই তারা কোন সম্প্রদায়ের লোক সেটা বলতে পারবো না, বাঁশ নিয়ে তারা আসতে থাকে নদীর তীরের দিকে। হয়তো ওখান থেকে বিক্রি হয় বা গ্রামীণ হাট বা বাজারে সেটা বিক্রি হয়। তারপর কিছু স্কুলের বাচ্চা ছেলে মেয়েরা ওখান থেকে হেঁটে হেঁটে আসতেছিল। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, দুর্দান্ত একটা ল্যান্ডস্কেপিক একটা অ্যাম্বিয়েন্স ছিল। তো যাচ্ছি যাচ্ছি,
হঠাৎ সেই গরম অনুভূতির সাথে মনে হইলো মাটিটা মনে হয় একটু কেঁপে উঠলো, বা একটু স্লাইট অফ ভূমিকম্পের মতো একটা অবস্থা। তো পানি খুব বেশি ছিল না তখন, তখন সেটা বর্ষাকাল না, পানি নদীতে খুব বেশি না, খুব বেশি পানি না। তো যে মোহনাটা ছিল ইছামতি নদীর, তো ওখানে পানি খুব বেশি না। তো ওখান দিয়ে কোনো বড় লঞ্চ বা জাহাজ, ছোট ছোট জাহাজের মতো যে কার্গো টাইপের যেগুলি হয়, এরকম কোনো কিছু যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপরে এখানে যদি মনে হচ্ছে একদম তীর ঘেঁষে বেশ বলা যায় যে আপনার বড় সড়ো ধরনের কোনো একটা লঞ্চ অথবা ছোট কার্গো জাতীয় একটা ব্ল্যাক কালারের একটা কাঠের নৌকা, পুরো সম্পূর্ণ ব্ল্যাকিশ একটা নৌকা। এবং এই নৌকাগুলো এখন দেখা যায় না। আগের দিনে এই যারা মারোয়ারি বা ব্যবসায়ী ছিলেন তারা এই নৌকা নিয়ে তারা ক্যারি করতেন, বিভিন্ন জায়গায় মালপত্র আনা নেওয়া করতো। তো জাস্ট দেখলাম নৌকাটা যাচ্ছে একদম পার ঘেঁষে, মানে মোহনাটা ছিল, মোহনাটার পার ঘেঁষে নৌকাটা যাচ্ছে। তো কোনো ক্রু বা মাঝি মাল্লা এরকম কোনো কিছু চোখে পড়লো না। আমি পুরা সম্পূর্ণভাবে সম্পূর্ণ অ্যাস্টোনিশড। এটা কিভাবে সম্ভব? এখান দিয়ে এই এত বড় শেপ একটা নৌকা বা কার্গো শেপ একটা বড় নৌকা এখান দিয়ে যাওয়া সম্ভব না, বাট নৌকাটা যাচ্ছে। আর আমি আরেকটু শিওর হয়েছিলাম এই কারণে, কিছুক্ষণ আগে দেখছি ওখান দিয়ে বাচ্চা ছেলেরা গোসল করতেছিল স্কুল থেকে বের হয়ে, ওখানে মানে যেখানে হাঁটতেছিল, ওখান থেকে এত বড় একটা নৌকা বা কার্গো কিভাবে যায়। তারপরে আমি ছবি তুলতেছিলাম। তো যখন এই ছবিটা তুলতে যাই, হঠাৎ করে খেয়াল করি আমার ক্যামেরার চার্জ নাই, 3টা ক্যামেরা, একটা ক্যামেরা তো চার্জ নাই। বাট যতটুকু আমার মনে পড়ে আমার ক্যামেরাতে চার্জ ছিল, এবং সচরাচর আমি উইদাউট চার্জ কখনো বের হই না। যাই হোক, নৌকাটা চলে গেল, দুর্দান্ত একটা ল্যান্ডস্কেপ, খুব মেসমারাইজিং একটা অনুভূতি হচ্ছিল। আমি ভিজতেছিলাম, তখন ক্যামেরার কথা মনেই নেই যে ক্যামেরা আছে, সেটা কি মানে ভিজলে কি সমস্যা মনেই নেই। তো সামনে একটা টি স্টল ছিল, টি স্টল করে ওখানে গেলাম। তো গিয়ে বললাম যে ভাই, কিছুক্ষণ আগে কি এরকম হয়েছে? একটু মনে হয়েছে যে আপনার কাছে ভূমিকম্প বা কিছু একটা, বা এখান দিয়ে বড় কোনো একটা নৌকা বা এই ধরনের কিছু গেছে, বা জাহাজ শেপ। লিটারালি ওখান থেকে ওই নদী দিয়ে, ওই পদ্মা নদী দিয়ে জাহাজ যায়, কিন্তু সেটা বেশ পার দিয়ে কখনোই যায় না, সেটা মিডল অফ দ্য রিভার যাতায়াত করে। তুমি শোনা আছে, আমি এরকম তো কোনো কিছু দেখি নাই, আর এটা পসিবল না। আর এইখানে পানি খুব কম, এখান দিয়ে এত বড় নৌকা বা ইঞ্জিনচালিত নৌকা এই ধরনের কোনো নৌকা যাওয়ার কথা না। আর স্যার যে নৌকার কথা বলতেছেন, এগুলো অনেক আগে থাকতো, এগুলি অনেক আগে, এখন এগুলির কোনো অস্তিত্ব তেমন ভাবে নাই। তো চার্জ নাই, নৌকাটার কোনো স্টেপ নিতে পারলাম না, চলে আসতেছি, ব্যর্থ মনে উঠে ব্যাক করতেছি। তো ঢাকায় ফোন দিলাম, কি ব্যাপার তোরা কখন আসবি? তো আমার ফ্রেন্ড বললো যে ঠিক আছে থাক, আসতেছি। ঢাকায় প্রচুর বৃষ্টি, আসতে জ্যাম বা ঝামেলার মধ্যে আসতেছি, অফিস থেকে বের হইতে একটু ঢিলে হবে। এবার ওই দিন আমাদের মিটটা হয় নাই, তারপর আমার ফ্রেন্ডের সাথে আর দেখা হয় নাই, ওই দিন দেখা হয় নাই। রাতে আসি, ওর সাথে আমার দেখা হয় রাতে, ঠিক তারপর দিন এই তেমন ভাবে বৃষ্টিও নাই, নিম্নচাপটাও ওভার বা বিপদ সংকেত যেটা জারি করা হয়েছিল আবহাওয়া অধিদপ্তর থেকে, ওরকম কোনো কিছু নাই। তো আমি আবার এই পাগলা ফ্রেন্ডকে বললাম চল জায়গাটা ঘুরে আসি। তেমন কিছু বলে না, কেমন যেন চুপ হয়ে গেছে, চুপ। আমি বললাম যে কি হয়েছে? চল যাই, গিয়ে শুনিস বলবো নি। তো ঠিক ওই চায়ের স্টলের পাশেই আর একটা একটু দূরে কতগুলি ঘর ছিল, ওই ঘরগুলির সামনে একটা বেঞ্চের মতো। তো আমরা চা খাওয়ার পরে সিগারেট খেতে ওখানে গেছি। তো দুইজন বয়স্ক লোক, অলমোস্ট 70-75 এরকম তাদের বয়স, আলোচনা করতেছে। আলোচনাটা ছিল এরকম, নদীতে পার ভাঙতেছে, নদীতে পার ভাঙে লিটারালি সবসময় যেরকম ভাঙে,
তো যখন এরকম নিম্নচাপ হয় তখন অনেক কিছুই নাকি দেখা যায়, অনেক কিছু নদী পাড়ের মানুষজন দেখতে পারে। তার মধ্যে যেমন অনেক দিন আগে ঠিক এইখানেই, তখন এইখানে এখন তো ধরেন চর পড়ে গেছে, ওই জায়গাটা চর ছিল না, ওখানে ধুধু মানে অনেক বিশাল প্রান্তর ছিল নদীর, বিশাল অনেক জায়গা ধরা ছিল, অনেক স্রোত ছিল। বাট এখন এখানে বাজার হয়ে গেছে। বাট অলমোস্ট 70-80 এরকম একটা বছর আগে ওখানে অনেক বড় এরকম একটা গয়না নৌকা মানে মানে মারোয়ারিদের একটা নৌকা ডুবে যায় এবং এখানে বেশ কিছু প্রাণহানি হয়। তো এখন নাকি মাঝে মাঝে সেই যখন নিম্নচাপ হয়, তখন এই পাগলা ফ্যান বলতে নিম্নচাপের দিন নাকি পোর্টাল ওপেন হয়, এই নিচে যতগুলি পোর্টাল থাকে না, ডাইমেনশন গুলি খুলে যায়। তো যাদের থার্ড আই আছে তারা এটা দেখতে পারে। তারপরে আমাকে গল্পটা বললো, গল্পটা বা ওর অভিজ্ঞতাটা বললো। আমি বেশি কিছু বললাম না, আমি কিছু বলার নাই। আমি দূর থেকে দাঁড়িয়ে সিগারেটটাকে টান দিলাম, ও টান দিল, চুপ হয়ে গেলাম। কারণ প্রকৃতিতে সবকিছু আসলে মেজার করা যায় না, প্রেডিক্ট করা যায় না, কখনো কখনো চুপ হয়ে থাকতে হয়। তো ঠিক অনেক দিন পর আজকে এই দুর্দান্ত একটা ল্যান্ডস্কেপের সামনে এসে স্মৃতিটা মনে পড়লো, একটু নস্টালজিক হয়ে গেলাম, চুপ হয়ে গেলাম।